ছাত্রছাত্রীরা, এখন আমি সালোক সংশ্লেষের চতুর্থ পর্বে আলোক নিরপেক্ষ দশা এইটি আমরা শুরু করছি। আলোক নিরপেক্ষ দশা গত পর্বে আমি বলেছিলাম যে এটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অর্থাৎ ধাত্রে হয়। এও বলেছিলাম যে আলোক দশায় উৎপন্ন দুটি যৌগ আলোক নিরপেক্ষ দশায় স্থানান্তরিত হয়। একটি হলো এটিপি এবং অপরটি হলো এনএডিপি H+H+। এই দুটি যৌগ আলোক থেকে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশায় স্থানান্তরিত হয়। এবার আলোক নিরপেক্ষ দশা কখন ঘটে? এটা কি অন্ধকারে হয়? না, এটাও দিনের বেলা হয়, কিন্তু আলোর উপর নির্ভরশীল নয়। অন্ধকারে কিন্তু সালোক সংশ্লেষ কখনোই হয় না। এখন আর এটা চারটি মূল পর্যায়ে ঘটে। প্রথম পর্যায় হলো কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ও পিজিএ সংশ্লেষ। পিজি এর পুরো কথাটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমাদের গত পর্বে এও বলেছিলাম যে সালোক সংশ্লেষের আলোক দশাতে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় না, এটা আলোক নিরপেক্ষ দশাতে ব্যবহৃত হয়। তো প্রথম পর্যায়ে কার্বন ডাই অক্সাইডই গৃহীত হয়। এটা পত্ররন্ধ্র দিয়ে সবুজ উদ্ভিদ যে দিনের বেলায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সেই কার্বন ডাই অক্সাইড স্ট্রোমাতে অবস্থিত আরইউবিপি রাইবিউলোজ বিসফসফেট এর সঙ্গে বিক্রিয়া করে। ফার্স্ট বিক্রিয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রাহক যৌগ কোনটি? আরইউবিপি বা রাইবিউলোজ বিসফসফেট। এই বিক্রিয়াতে যে এনজাইম সাহায্য করে তার নাম হলো রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। নামটা একটু বড় এবং এটা তোমাদের যে খুব জরুরি তা নয়, কিন্তু সালোক সংশ্লেষের ক্ষেত্রে এই এনজাইমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এনজাইমের নাম বা উৎসেচকের নাম, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, আমরা সংক্ষেপে বলি রুবিস্কো। সালোক সংশ্লেষের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ উৎসেচক। এই উৎসেচকটি কি করে? আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটায়, ঘটিয়ে পিজিএ উৎপন্ন করে বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। 6 অণু বিক্রিয়া করে 12 অণু পিজিএ তৈরি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ পিজিএ। এই 12 অণু পিজিএ এবার আলোক দশায় তৈরি হয়েছিল যে এটিপি এবং NADPH+H+ এর সঙ্গে বিক্রিয়া করে। 12 অণু এটিপি আর 12 অণু NADPH+H+ এর সাথে বিক্রিয়া করে 12 অণু এডিপি এবং 12 অণু NADP+ উৎপন্ন করে। কি তৈরি হয় না? 12 অণু পিজিএলডি। পিজিএলডি মানে হচ্ছে পুরো কথা হলো ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে দ্বিতীয় পর্যায়ে পিজি এর বিজারণ, দেখো পিজিএ বিজারিত হয়েছে, হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়েছে এবং পিজিএলডি সংশ্লেষ হয়েছে, ফসফোগ্লিসারালডিহাইড। 12 অণু থেকে 12 অণু। এইবার এই 12 অণু পিজিএলডির মধ্যে 10 অণু পিজিএলডি এক কাজে ব্যবহৃত হয় আর 2 অণু পিজিএলডি আরেক কাজে ব্যবহৃত হয়। প্রথমে 10 অণুর কথায় আসে। এই যে আরইউবিপি খরচা হয়ে যাচ্ছে পরপর, তাহলে তো স্ট্রোমাতে একসময় আরইউবিপি আর থাকবে না, আরইউবিপির অভাব হবে। সেটা যাতে না হয় তাই পুনরায় আবার আরইউবিপি তৈরি হয়ে যায়। কিভাবে হয় না? এই যে 12 অণু পিজিএলডির মধ্যে 10 অণু পিজিএলডি, এটি অনেক অন্তর্বর্তী যৌগ এবং অনেক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় আরইউবিপি তৈরি করে। এই যে অন্তর্বর্তী যৌগ, বিভিন্ন অন্তর্বর্তী যৌগের কথা আমি লিখেছি, এটা অনেক হায়ার ক্লাসে দরকার হয়, তোমাদের প্রয়োজন নেই অন্তর্বর্তী যৌগের নাম এবং বিক্রিয়াগুলোকে যে জানা বা প্রয়োজন নেই, তাই এখানে এক কথাতেই বলে দিয়েছি। তাহলে 10 অণু পিজিএলডি অসংখ্য বিক্রিয়া ও অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় আবার আরইউবিপি সংশ্লেষিত করে এবং এই বিক্রিয়াতেও 6 অণু এটিপি আবার ব্যবহৃত হয় এবং তার ফলে 6 অণু এটিপি উৎপন্ন হয়। এটাও সালোক সংশ্লেষে আলোক দশায় উৎপন্ন এটিপি। তাহলে একটি চক্রাকার বিক্রিয়া ঘটছে। এই চক্রাকার বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী কেলভিন ও বেনসন। তাই এই যে চক্র, এই চক্রকে বলা হয় কেলভিন বেনসন চক্র বা কেলভিন চক্র, শুধু কেলভিন চক্রও বলে। তাহলে এই চক্রাকার পথে আরইউবিপি পুনঃসংশ্লেষ হয়। তাহলে তৃতীয় পর্যায় হলো। চতুর্থ পর্যায়ে হচ্ছে যে 2 অণু পিজিএলডির কথা একটু আগে বললাম, যেটা অন্য কাজে ব্যবহৃত হয়, এবার সেইটি করব। এই 2 অণু পিজিএলডি আরো কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে, অর্থাৎ আরো কয়েকটি বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন করে। এই কারণ সালোক সংশ্লেষে তো গ্লুকোজ উৎপন্ন হবে আলটিমেটলি, এটাই তো আমরা দেখাতে চাইছি
এই গ্লুকোজ তৈরি হয় দু অণু পিজিএল দিয়ে আরো কতগুলো বিক্রিয়ার মাধ্যমে শেষে গ্লুকোজ তৈরি করে। আর গ্লুকোজ থেকে শ্বেতসার বা স্টার্চ তৈরি হয়, তার সঞ্চয়ী অঙ্গে গিয়ে জমা হয়, ফ্লোয়েমের দ্বারা পরিবাহিত হয়ে সঞ্চয়ী অঙ্গে গিয়ে সঞ্চিত হয়। এছাড়া অন্যান্য প্রোটিন, ফ্যাট এগুলো যে সংশ্লেষিত হয় বা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেগুলো বিভিন্ন ভিটামিনস, এ সবই কিন্তু আলটিমেটলি গ্লুকোজ থেকেই সংশ্লেষিত হয়। এই যে বিক্রিয়া অর্থাৎ আরইউবিপি থেকে পিজিএ হয়ে পিজিএলডি হয়ে গ্লুকোজ তৈরি, এই বিক্রিয়াটা কিন্তু কেলভিনের আবিষ্কার নয়। এই বিক্রিয়া পথটা, গ্লুকোজ তৈরির যে বিক্রিয়া পথ, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তাই এই বিক্রিয়াকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া। আরইউবিপি থেকে গ্লুকোজ তৈরির যে বিক্রিয়া, এটা ব্ল্যাকম্যান বিক্রিয়া। আর আরইউবিপি থেকে পুনরায় আরইউবিপি পুনঃসংশ্লেষ, এটা কেলভিন ও বেনসনের আবিষ্কার বলে এই চক্রাকার পথকে বলা হয় কেলভিন চক্র বা কেলভিন বেনসন চক্র। তাহলে সংক্ষেপে আমরা যে আলোক নিরপেক্ষ দশা সেটা আলোচনা করলাম এবং নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, এই চারটি পর্যায়। এবার আমরা তাৎপর্যের কথায় আসবো, সালোক সংশ্লেষের তাৎপর্য। সালোক সংশ্লেষে চারটে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। প্রথম যে তাৎপর্যের কথা বলবো সেটা হচ্ছে যে সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তর। আমরা জানি সৌরশক্তি আবদ্ধ করে, কে আবদ্ধ করে সৌরশক্তি? না, ক্লোরোফিল। সেই ক্লোরোফিল সৌরশক্তি যে আবদ্ধ করে, ক্লোরোফিল সৌরশক্তি, এটা ক্লোরোফিল আবদ্ধ করে। সেই শক্তি ক্লোরোফিল কিসে রূপান্তরিত করে? না, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কিসের মধ্যে? এটিপি। এটা তোমরা আলোক দশায় দেখেছো যে ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন নির্গত হয়, শক্তিশালী ইলেকট্রন, সেটি ফসফোরাইলেশনের মাধ্যমে, ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি থেকে এটিপি তৈরি করে। এটাকে এনার্জি কারেন্সি বলে, শক্তিশালী। তাই এটিপি একটি রাসায়নিক বস্তু যেহেতু, তাই এই শক্তিকে বলে, এটিপির মধ্যস্থ শক্তিকে বলে রাসায়নিক শক্তি। তারপর এই এটিপি অন্ধকার দশায় ব্যবহৃত হয়েছে এবং এটিপির মধ্যে যে শক্তি ছিল সেটা ছেড়ে দিয়েছে কার মধ্যে? না, গ্লুকোজের মধ্যে। ফলে গ্লুকোজের মধ্যে এটা স্থৈতিক শক্তি, যেহেতু শক্তি স্থিতিলাভ করছে তাই স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। কার মধ্যে? না, গ্লুকোজের মধ্যে। তাহলে সালোক সংশ্লেষে শক্তির আবদ্ধকরণ হলো এবং তার রূপান্তর হলো রাসায়নিক শক্তি হয়ে স্থৈতিক শক্তিতে। তাহলে বুঝতে পারলে সৌরশক্তির রূপান্তর ও আবদ্ধকরণ ও রূপান্তর। দ্বিতীয় যে তাৎপর্য বলবো সেটা হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। আমরা জানি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.6% আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। এই যে সাম্যাবস্থা, এটা যদি বিঘ্নিত হয় তাহলে জীবজগতের অস্তিত্ব কিন্তু বিপন্ন হয়ে পড়বে। এই সাম্যাবস্থা কেন রয়েছে? না, সালোক সংশ্লেষে সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন উৎপন্ন করছে, আর প্রাণীরা এবং সমস্ত উদ্ভিদরাও শ্বসনের জন্য যে এই অক্সিজেন গ্রহণ করে এবং বিনিময়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তো সালোক সংশ্লেষ যদি না হতো তাহলে কিন্তু এই ভারসাম্যটা থাকতো না। তাহলে ভারসাম্য রক্ষা হচ্ছে। তৃতীয় হচ্ছে খাদ্যের উৎস। সমস্ত জীবজগৎ খাদ্য ছাড়া তো বাঁচে না। সে খাদ্য কোথা থেকে আসে? সব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোক সংশ্লেষ থেকেই আসে। আমরা ভাতের মানুষরা, আমরা যে যা খাই না কেন, ভাত, মুড়ি, চিড়ে, শাকসবজি, তরি তরকারি, সবই উদ্ভিদ সালোক সংশ্লেষ না করলে এগুলো পেতাম না। আবার মাছ মাংস যেগুলো খাই, ডিম খাচ্ছি, এরাও কিন্তু, অর্থাৎ যেসব প্রাণীজ খাদ্য খাচ্ছি ওই প্রাণীগুলো কিন্তু আবার উদ্ভিজ্জ খাদ্য খেয়েছে, তাই না? সুতরাং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র জীবজগৎ সালোক সংশ্লেষের উপরে নির্ভরশীল। চতুর্থ যে গুরুত্বের কথা বলবো সেটা হলো মানব সভ্যতার অগ্রগতিতে। এই যে আমরা কাগজ, বই, খাতা, কাগজ তৈরি হয় কি দিয়ে? কাগজ দিয়ে। সালোক সংশ্লেষের দ্বারা উৎপন্ন সেলুলোজ। এগুলো আমরা যে জামা কাপড় পরি, কটন তৈরি হয়, তুলো, সেগুলো সেলুলোজ। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমেই তৈরি করেছে সেলুলোজ। এছাড়া বিভিন্ন ওষুধ তৈরি হয়, আয়ুর্বেদিক ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, এগুলো যে ওষুধ তৈরি হয় সেগুলো কোথা থেকে আসে? সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমেই তৈরি করে। সমস্ত ভিটামিনের উৎস সবুজ উদ্ভিদ। তাহলে সুতরাং জীবজগতের এই যে কাঠ, আমাদের কাঠ দিয়ে বিভিন্ন আসবাব তৈরি হচ্ছে, সব সালোক সংশ্লেষের মাধ্যমেই উৎপন্ন। সুতরাং নানাভাবে সবুজ উদ্ভিদ কিন্তু মানব সভ্যতাকে টিকিয়ে রেখেছে। আমরা মানব সভ্যতা এদের ওপর, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের উপরে নির্ভরশীল। তাহলে আশা করি তোমরা তাৎপর্যগুলো বুঝতে পারলে। আমি এরপরে তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা লিখে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখবে। 1 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টের কোন অংশে ঘটে?
প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর, ফটোলাইসিস কি? 3 নম্বর, ফটোফসফোরাইলেশন কি? 4 নম্বর, কোন রঞ্জক তন্ত্রে ফটোলাইসিস ঘটে? 5 নম্বর, কোন কোন যৌগ আলোক দশা থেকে আলোক নিরপেক্ষ দশায় স্থানান্তরিত হয়? 6 নম্বর, আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইড গ্রাহক যৌগ কোনটি? 7 নম্বর, আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? 8 নম্বর, নিচের বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশার পার্থক্য লেখো। 1 নম্বর, স্থান। 2 নম্বর, মুখ্য উপাদান। 3 নম্বর, উৎপাদিত বস্তু। 9 নম্বর, সালোক সংশ্লেষ না হলে জীবজগতের অস্তিত্ব বিপন্ন হবে। বক্তব্যটি যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। আর 10 নম্বর, সালোক সংশ্লেষে সৌরশক্তির রূপান্তর ঘটে। বক্তব্যটি বুঝিয়ে দাও। আশা করি তোমরা সালোক সংশ্লেষ বুঝেছো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে ফেলবে।